So if I ask my driver what is your regular load or standard load to drive my car, take care of my car, okay? But if I ask him to post this letter to the courier, that's an extra load. If I ask my driver to buy something from market, that's an extra load. So when a method is called, it is executed, it means it has a body or implementation. That implementation of the method is executed. তো তাহলে আমরা যদি আমাদের প্রজেক্ট খুলি সেকশন 4, it is section 4 yes. Now let's say citizen ক্লাসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল এখানে আপনি বললেন লেটস সে আমরা যদি একটা মেথড এখানে আনি, ধরুন আপনি বললেন যে কি কি মেথড দেওয়া যেতে পারে সিটিজেনে, একটা তো দেওয়াই আছে, সেটা কি সিটিজেন ক্লাস কোথায়, এই যে সিটিজেন, হ্যাঁ একটা মেথড দেওয়াই আছে আমার এখানে, এটা কি লঞ্চ রিপোর্ট অ্যান ইনসিডেন্ট, ওকে অ্যাপ্লাই ফর জিডি, ওকে। এখন if the apply for or report an incident method is called, this is the implementation that will be executed, and that's the standard load for any method. But if a method has multiple implementation, then we say that method is overloaded. কত আপনার সিরিয়াল নাম্বার? ষোলো দিলে তো পিএম দেয় না। তো তাহলে পরে মনে করাই দিন স্যার, সাবমিট করেন, আপনি লেটও এন্ট্রি দিলেন, সাবমিটও করলেন না। আচ্ছা, ওকে। তো তাহলে দ্যাট ইজ দ্য নর্মাল লোড। তো তাহলে দিস মেথড হ্যাজ অনলি ওয়ান বডি। নাও অল দ্য মেথডস অর ফাংশনস দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড, লেটস সে ইন পাইথন, typically you created only one body for a method or function. So all the functions were standard loaded. None of the methods or functions were overloaded. But if you want, you can actually create multiple implementation for a method. And if you do so, then we call it the method is overloaded with n number of implementations. তাহলে আমরা কি বুঝতে পারলাম যে when we'll say method is overloaded, এটা কি আমরা বুঝতে পেরেছি কনসেপ্টটা? না বুঝে থাকলে কোশ্চেন করেন, কনফিউশন রাখবেন না, এনি কনফিউশন। বুঝেন নাই তো বলতেছেন না কেন? আচ্ছা, ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। Now let's say you want to sort an array, okay? তাহলে আপনি এখানে একটা, আমি জাভার কোডটাই লিখি যে পাবলিক void sort int, তাহলে what is the method name? sort int। তাহলে ওর কাজ হচ্ছে একটা ইন্টিজার অ্যারে সর্ট করা। তাহলে ওর প্যারামিটার কি হবে? ইন্টিজার অ্যারে, মানে অনেকগুলো ইন্টিজার সর্ট করবেন। তাহলে সর্ট করতে হলে তোকে একটা কালেকশন অফ ইন্টিজার দিতে হবে। তাহলে একটা লিস্ট হতে পারে বা একটা অ্যারে হতে পারে। তাহলে অ্যারে যদি হয় জাভাতে এইভাবে অ্যারে লিখতে হয়। তাহলে ধরেন তাহলে এখানে কোড টু সর্ট ইন্ট এরর। এখন এই মেথডের কাজ কি, বেসিক কাজটা কি? অ্যারে সর্ট করা। Now in this case integer array sort করা। Now if you want
A method to sort, let's say, strings based on the alphabetical order, তাহলে আপনার এরকম একটা মেথড থাকতে পারে সর্ট স্ট্রিংস। সেক্ষেত্রে আপনার প্যারামিটার হবে একটা স্ট্রিং অ্যারে। সো স্ট্রিং এআরআর, তো সেক্ষেত্রে কোড টু সর্ট string ARR. Now, they are two different methods. One's name is sort ints, another's name is sort strings. আপনার যদি এখন but your basic algorithm is same, sorting. Let's say bubble sort. Just your data type is different. You have to create multiple methods with different names. Now you can do that, but then you have to deal with so many names. Instead, you can overload it with a single name. So এখানে none of the no overloading here. Okay, কিন্তু আপনি চাইলে এটাকে ওভারলোড করতে পারেন। আপনি বলতে পারেন এটার নামও সর্ট, এটার নামও সর্ট। So now you are dealing with only one method name বা ফাংশন নেম। তো তখন sort method is loaded with two implementations. তাইলে আপনি যখন কলার মেথডকে কল করবেন, কলার মেথড, ওকে, তাহলে এটা কোনো না কোনো ক্লাসের মেথড, তাহলে পাবলিক ক্লাস, ওকে, another class, ওকে। এখন এখানে ধরেন আপনি একটা ডাটা স্ট্রাকচার বানাইছেন, ওকে, পাবলিক ক্লাস, ওকে, algorithm, ইমপ্লিমেন্টার ক্লাস। তাহলে এখানে সর্ট, সার্চ, বিভিন্ন রকমের মেথড এর মধ্যে আছে এই ক্লাসটাতে। তা আপনি এরকম সর্ট নামে একটা মেথড রাখছেন যেটাকে আপনি আবার ওভারলোড করছেন। এটা আপনার যে ক্লাসের মেথডকে ওভারলোড করলেন, আর আপনি এইটা হচ্ছে কলার মেথড, অ্যানাদার ক্লাসের কলার মেথড। তাহলে এখানে আপনি যদি এখন বলেন যে অ্যালগরিদম ইমপ্লিমেন্টার ক্লাস, ওকে, object equal to new algorithm implementer class, তাহলে এটা একটা ভ্যালিড অবজেক্ট ইনস্ট্যান্স। সো নাও ইউ ক্যান সে obj.sort। এখন আপনি এখানে কি সাপ্লাই দিবেন তার উপর ডিপেন্ড করবে কোন ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট হবে। তা আপনি যদি ইন্টিজার অ্যারে সাপ্লাই দেন, ফার্স্ট ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট হবে, যদি স্ট্রিং অ্যারে সাপ্লাই দেন, সেকেন্ড ইমপ্লিমেন্টেশন এক্সিকিউট হবে। তাহলে কোন ভার্সনটা এক্সিকিউট হবে, ইট উইল বি রিকগনাইজড ফ্রম দ্য প্যারামিটার দ্যাট ইউ সাপ্লাই। সো আমার যদি এখন এখানে ইন্টিজার অ্যারে থাকে একটা, ওকে, int arr int array, ওকে, ইকুয়াল টু, বা আপনি যদি চান সরাসরি এভাবেও দিতে পারেন 1 2 3 4 5। আর যদি আপনার একটা স্ট্রিং অ্যারে থাকে, ধরেন names equal to Asif, Shafiq, okay, Shahid. Now when you send int array,
Same sort method you are calling for names. Now what will happen? For the first call, it will match with the first implementation, so this implementation will be executed. For the second call, it will match with the second implementation, so second implementation will be executed. So this is called method overloading. Any question? Now it's very convenient from development point of view. So in library class, lot of methods you will see overloaded. So it's a real deal, and you also will do the same thing for your class. So if you have a method and that method you want to have the flexibility to call it in many different ways. তাহলে আপনি যদি কল করার ভেরিয়েশন রাখতে চান, now make complain. Now make complain এ আপনি ভেরিয়েশন রাখতে চান যে আপনি শুধু কমপ্লেইনটা করবেন, কিন্তু কার নামে কমপ্লেন এটা আপনি জানেন না, অ্যানোনিমাস, তাহলে আপনি ওখানে একটা প্যারামিটার কম দিতে পারেন। আরেকটা ক্ষেত্রে আপনি স্পেসিফিক কারণ নামে কমপ্লেন করতেছেন, তখন আরেকটা প্যারামিটার বাড়াই দিতে পারেন যে কার নামে কমপ্লেন হচ্ছে সেটাও একটা প্যারামিটার। তো তাহলে মেক কমপ্লেন ক্যান বি অ্যান ওভারলোডেড মেথড। ওকে, আর উই অন দ্য সেম পেজ? বুঝতে পারছি কি? ওকে, এনি কোশ্চেন? বলেন কোন প্রশ্ন থাকলে। তাহলে আমরা যদি মেক কমপ্লেনটাই যদি আমাদের বাংলাদেশ পুলিশে নিয়ে আসি, তাহলে পাবলিক ভয়েড মেক কমপ্লেন, তাহলে একটা হতে পারে যে আপনি এখানে প্যারামিটার হিসেবে দিবেন description of the complaint and let's say কি দেওয়া যেতে পারে বলেন তো, ভেরিয়েশন বলেন। তো ধরেন আপনি একটা বললেন যে টাইপ অফ কমপ্লেন, তাই না, which is a string, কমপ্লেন টাইপ আর হচ্ছে ডেসক্রিপশন। ওই ডেসক্রিপশনের মধ্যে ওটা দিচ্ছেন ধরেন কথার কথা, তাহলে ডেসক্রিপশন। আচ্ছা, এখন ধরেন আপনি বললেন যে এভিডেন্স লিংক, আপনি একটা লিংক দিয়ে দিলেন যে এখানে আমার এভিডেন্স রাখা আছে, তাইলে ওটা টেস্টিং হতে পারে এভিডেন্স লিংক। আরেকটাতে আপনি বললেন যে কমপ্লেন টাইপ এন্ড ডেসক্রিপশন, কিন্তু কোনো এভিডেন্স নাই, আপনার মোবাইল চুরি হয়েছে, এভিডেন্স তো নাই চুরি হয়েছে, বাট আপনি কমপ্লেন করতে চান, তাহলে তখন আপনি এভিডেন্স ছাড়াই কমপ্লেন করবেন। তো তাহলে আপনি যখন এই সিটিজেন C1 ডট মেক কমপ্লেন, ওখানে যদি 3টা প্যারামিটার দেন, প্রথম ভার্সনটা এক্সিকিউট হবে, 2টা প্যারামিটার দিলে সেকেন্ড ভার্সনটা এক্সিকিউট হবে। বুঝতে পারছেন? And it's a very logical thing, it makes sense. So method overloading gives a flexibility to the developer to provide options a method can be called at runtime. তাহলে আপনি একটা এফএক্সএমএল বানাইছেন কমপ্লেন করার জন্য, হ্যাঁ, ওখানে একটা টেক্সট ফিল্ড বলা আছে যে গিভ এভিডেন্স লিংক ইফ অ্যাভেলেবল, ইফ অ্যাভেলেবল, ওটা ম্যান্ডেটরি ফিল্ড না। তাইলে আপনি ভ্যালিডেশনের সময় যদি ওটা এমটি থাকে, তাহলে 2 প্যারামিটার মেক কমপ্লেন কল হবে, আর ভ্যালিডেশনে যদি ওটা একটা লিংক থাকে, তাহলে 3 প্যারামিটার মেক কমপ্লেন কল হবে। কে কল করবে? অন ক্লিক, ওই যে সাবমিট কমপ্লেন বাটন অন অ্যাকশন, সে কল করবে। সে তখন দেখবে যে আমার এভিডেন্স লিংক টেক্সট ফিল্ড এমটি কিনা। সো এভিডেন্স লিংক টেক্সট ফিল্ড ইজ ইফ এমটি, দেন কল 2 প্যারামিটার মেক কমপ্লেন, এলস কল 3 প্যারামিটার মেক কমপ্লেন। আর কমপ্লেন টাইপ আর ডেসক্রিপশন ইজ ম্যান্ডেটরি ফিল্ড, সো ওগুলো এমটি তো এমনিও থাকবে না।
ভ্যালিডেশন এমটি থাকলে বলবে যে ইনভ্যালিড ইনপুট, বা ভ্যালিডেশনে ফেল করলে তখন পপ আপ দিয়ে বলবে যে কমপ্লেন টাইপ অ্যান্ড ডেসক্রিপশন ক্যানট বি এমটি। You see how it is evolving? So method overloading is a very powerful tool that gives development flexibility. তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আজকে তো আমরা মেথড ওভারলোডিং আলোচনা করলাম। এর আগে কি আমরা কোনো মেথডকে ওভারলোড করছি? এর আগে যে আমরা অ্যারিথমেটিক অপারেশন বা এর আগে যে আমরা টেস্ট করছি, did we overload any method? করছি নাকি? কোনটা? হ্যাঁ, মেবি বললে তো কোনটা? তাহলে আপনি জানেন মেথড ওভারলোডিং কনসেপ্টটা লাস্ট ক্লাসে ডিসকাস করা হয় নাই, ওটা আমাদের এজেন্ডাতে ছিল, টাইমে কভার হয় নাই। এটা আমরা এইমাত্র আজকেই ডিসকাস করলাম এবং আমরা এখানে দেখতেছি যে দেখেন এইভাবে আমরা মেথড ওভারলোড করতে পারি। তাহলে এইখানে আমরা দেখলাম যে মেক কমপ্লেনকে আমরা ওভারলোড করেছি, বা আমরা নোটপ্যাডেও দেখলাম যে আপনি চাইলে এরকম একটা সর্ট মেথডকে ওভারলোড করতে পারেন, সর্টিং সার্চিং অ্যালগরিদমকে আপনি ওভারলোড করতে পারেন। কিন্তু আমরা কি আমাদের অলরেডি টেস্টেড কোনো কোডিং এ কোনো মেথডকে ওভারলোড করেছি? দ্যাট ইজ দ্য কোশ্চেন। করেছি না করি নাই? এই যে আপনি হ্যালো, করেছি না করি নাই? হ্যাঁ, করেন না। কি দেখতেছিলেন? ও, কোড খুলে দেখতেছিলেন। আচ্ছা, ওকে, আসলে আমরা করেছি। কি করেছি? উই হ্যাভ ওভারলোডেড দ্য কনস্ট্রাক্টর। লাস্ট ক্লাসে করেছি। তাহলে আপনি অবজেক্ট ইনস্ট্যান্সিয়েট করার সময় আপনি কি ডিফল্ট ভ্যালু ইউজ করতে চান, নাকি শুরুতে আপনি কিছু লেজিটিমেট ভ্যালু দিয়ে দিতে চান? ইউ হ্যাভ দ্যাট ফ্লেক্সিবিলিটি। সেই ফ্লেক্সিবিলিটিটা কিভাবে তৈরি করেছি? বাই ওভারলোডিং দ্য কনস্ট্রাক্ট। ওকে, কথা বলেন না কেন? এটা কি মাথার উপর দিয়ে যাচ্ছে? যাওয়ার মতো কিছু না, সহজ জিনিস। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ওভারলোড এনি মেথড। যেমন আমরা এখানে কনস্ট্রাক্টরকে গত দিনই ওভারলোড করে রেখেছি, আর আজকেও আমরা দেখলাম যে মেক কমপ্লেনকেও চাইলে আমরা ওভারলোড করতে পারি সিটিজেন ক্লাস। Now is that clear or not? কথা না বললে বুঝবো কি করে? থিঙ্ক করলে তো হবে না, ইউ হ্যাভ টু বি শিওর যে ইয়েস আই আন্ডারস্টুড। আর না হলে আপনি বলেন, প্রশ্ন করেন। চুপ করে বসে থাকলে তো, যদি কনফিউশন থাকে এবং ইফ আই কন্টিনিউ, তা আপনার জন্য অসুবিধা। কোশ্চেন কি প্র্যাকটিস বাসায় গিয়ে? 4th উইক রানিং। বলেন, ইজ দ্যাট ওকে? আচ্ছা, তাহলে সেটা বলেন। তাহলে আমি একটা প্রশ্ন করি, ইজ দেয়ার এনি প্রিকন্ডিশন টু ওভারলোড এ মেথড দ্যাট ইউ হ্যাভ টু মেট? Is there any precondition that you have to satisfy to overload a method with multiple implementations? So suppose you want to overload this make complain 5 implementation. আমি তো দুইটা করলাম, আপনি 5টা বানাতে চান বিভিন্ন কম্বিনেশনে। তা আপনাকে কোনো প্রিরিকুইজিট বা কোনো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে কিনা? বা এই সর্ট ফাংশন আমি 2টা বানিয়েছি, আপনি হয়তো এখানে 10টা এটাকে 10 বার ওভারলোড করতে চান, সো ইউল হ্যাভ 10 ইমপ্লিমেন্টেশন অফ সর্ট। তাহলে এই নতুন নতুন ইমপ্লিমেন্টেশন দেওয়ার ক্ষেত্রে কোনো কন্ডিশন আমাকে স্যাটিসফাই করতে হবে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? এই সর্টটা দেখেন, দেখে আনসার করার চেষ্টা করেন।
বিকজ দেয়ার ইজ এ কন্ডিশন টু মেট। আপনি চাইলেই ইচ্ছা মতো ওভারলোড করতে পারবেন না। না, অথবা দিলে হবে না, ম্যাচ করতে হবে। আপনি এখানে কি কি দিচ্ছেন, অ্যারে দিচ্ছেন না লিস্ট দিচ্ছেন? তাহলে অ্যারেই দিতে হবে, অথবা বললে তো হবে না। এখানে যদি লিস্ট থাকতো প্যারামিটার টাইপ, তাহলে লিস্ট দিতেন। ওকে, তাহলে ডেটা টাইপ আপনি এখানে বললেন ইন্টিজার অ্যারে, স্ট্রিং অ্যারে, তাহলে কন্ডিশনটা কি? there is a condition to satisfy। একই ক্লাসের বলেই তো আপনি ওই মেথডকে ওভারলোড করছেন, ভিন্ন ক্লাসের হলে তো ভিন্ন মেথড। ভিন্ন ক্লাসের হলে তো ক্লায়েন্টই ভিন্ন হবে, ক্লায়েন্টও ভিন্ন হবে, তাই না? অবজেক্টটাও তো ভিন্ন হবে কল করার সময়। একই ক্লাসের বলেই আপনি সেম ক্লায়েন্ট দিয়ে আপনি c1 ডট মেক কমপ্লেন কখনো 3 প্যারামিটার, আবার c1 ডট মেক কমপ্লেন কখনো 2 প্যারামিটার। c1 একটা 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 বিষয়ে কমপ্লেন করতেছে, তার কাছে এভিডেন্স আছে, তখন সে 3 প্যারামিটার মেক কমপ্লেন ইউজ হবে। আবার একই c1 এক মাস পরে আরেকটা কমপ্লেন করতেছে, তার এভিডেন্স নেই, তখন ওই একই c1 ক্লায়েন্টের জন্য তাহলে একই ক্লাসের মেথড। ওভারলোড আমরা করছি একই ক্লাসের মেথড। কিন্তু কথা হলো যে এই ওভারলোড করতে গেলে আমাকে একটা কন্ডিশন, আপনি কাছাকাছি গিয়েছিলেন কিন্তু পয়েন্ট আউট করতে পারছেন না। দেখেন কন্ডিশনটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, প্যারামিটার লিস্ট হ্যাজ টু বি ইউনিক। ওয়াই? কারণ আপনি যদি এটাও ইন্টিজার অ্যারে দেন আর এটাও যদি ইন্টিজার অ্যারে দেন, তখন এই কলটার সময় সে কোনটাকে এক্সিকিউট করবে? দুইটার প্যারামিটার ইন্টিজার অ্যারে, তখন অ্যাম্বিগুইটি ক্রিয়েট হবে, কম্পাইলার উইল নট অ্যালাউ ইউ টু বিল্ড। That as long as the call match with the whatever parameter you supply, as long as it match with only one implementation, then you can overload as many as you want. তাহলে প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশনের প্যারামিটার লিস্ট হ্যাজ টু বি ইউনিক। হাউ ইট ক্যান বি ইউনিক? নাম্বার অফ প্যারামিটার ক্যান ডিফার। নাম্বার অফ প্যারামিটার যদি সেম হয়, টাইপ ক্যান ডিফার। আবার নাম্বার অফ প্যারামিটার টাইপও সেম, কিন্তু সিকোয়েন্স ক্যান ডিফার। ধরুন 2 প্যারামিটার, একটা ইন্টিজার একটা ফ্লোট, কিন্তু একটাতে বলতেছেন আগেরটা ফ্লোট পরেরটা ইন্টিজার, আরেকটাতে বললেন আগেরটা ইন্টিজার পরেরটা ফ্লোট। কোনো না কোনো ভাবে অথবা তিনটার কম্বিনেশনে, as long as your parameter list is unique, you are allowed to overload as many implementation as you want. তাহলে কি আমরা বুঝতে পারলাম what is the prerequisite? Having said that, আমাদের citizen class has how many fields? আমাদের citizen classে কয়টা ফিল্ড আছে? মেম্বার ডেটা 7টা, একটা লং, 5টা স্ট্রিং, একটা লোকাল ডেট। ওকে, নাও হাউ মেনি কনস্ট্রাক্টর ইউ ক্যান ওভারলোড হিয়ার? How many implementation of constructor you can overload? যদি আগেরটা বুঝে থাকেন তাহলে এটার অ্যান্সার দিতে পারবেন। বলেন, give me the number. How many constructor can be created for this citizen class? How? না না, আপনি যখন বলতেছেন যে ওভারলোড করব, তার মানে কন্ডিশনটা কি ছিল? প্রত্যেকটা ভার্সনের প্যারামিটার লিস্ট ডিফারেন্ট হতে হবে। তো কনস্ট্রাক্টরের প্যারামিটার কি? ফিল্ডগুলোর ইনিশিয়াল ভ্যালু। তাহলে আমার কয়টা কনস্ট্রাক্টর পসিবল? 8টা। গুড, কে বললো এটা? ভেরি গুড। নো প্যারামিটার, এই যে এটা একটা ইমপ্লিমেন্টেশন, এটা অল প্যারামিটার 7 ইমপ্লিমেন্টেশন, 7 প্যারামিটার। তা আমি চাইলে শুধু এনআইডি দিয়েও তো একটা কনস্ট্রাক্টর বানাইতে পারি। তাহলে আমি যদি চাই, তাহলে 1 প্যারামিটার একটা কনস্ট্রাক্টর হতে পারে, 2 প্যারামিটার একটা কনস্ট্রাক্টর হতে পারে,
3 প্যারামিটার একটা কনস্ট্রাক্টর হতে পারে, কিন্তু আপনার অ্যান্সারটাও কিন্তু অ্যাবসলিউটলি কারেক্ট না। আপনি যে 2 প্যারামিটার বলতেছেন, আপনি যদি বলেন যে এনি 2 প্যারামিটার কম্বিনেশন, তাহলে আবার অনেক বেশি হতে পারে। না না না, আপনি যে 2 প্যারামিটার এটা কি নিতে চান? 1 প্যারামিটারটা কি নিতে চান? 8টা যে বললেন, তাহলে সেকেন্ডটা কি হতে পারে? হ্যাঁ, না সেকেন্ডটা 7টা তো নিছেন অলরেডি। আপনার ফিল্ডই 7টা, 7এর বেশি তো প্যারামিটার হবে না। তাহলে 0 প্যারামিটার একটা নেওয়া আছে, আর যেটা সবচেয়ে বেশি প্যারামিটার দেওয়া সম্ভব 7 প্যারামিটার, সেটাও নেওয়া আছে। তাহলে মাঝখানে ইন বিটুইন আরো কনস্ট্রাক্টর আসতে পারে উইথ ডিফারেন্ট প্যারামিটার লিস্ট। তাহলে সেটা কি হতে পারে? আপনি যদি 1 প্যারামিটার নেন, তাহলে কি দিবেন? যদি এনআইডি দেন, তাহলে যে দেখেন এটাও একটা ভ্যালিড কনস্ট্রাক্টর, কিন্তু আসলে এটা 8 না, এটা অনেক বেশি হইতে পারে, পসিবিলিটি অনেক বেশি, কারণ আপনি এনআইডি না নিয়ে শুধু নেমও নিতে পারেন। কম এনসিআর, তাই না? তাহলে 2 প্যারামিটারের আবার এনসিআর, 3 প্যারামিটারের এনসিআর, তাই না? তাহলে 7C2, 7C3, 7C4, ততগুলো পসিবিলিটি। আবার এই যে 7 এর মধ্যেও কিন্তু পসিবিলিটি আছে। আপনি এখানে এনআইডি আগে দিয়ে নেম পরে দিচ্ছেন, নেমটাকে প্রথমে দিয়ে এনআইডি 2 তে দেন, তাহলে 7 দিয়েও আপনি 2টা বানাইতে পারবেন। কিন্তু সেটা আসলে খুব একটা মিনিংফুল কিছু না যে আপনি 7টাই দিচ্ছেন, কিন্তু আগে পরে কইরা আপনি মাল্টিপল ভার্সন বানায় লাভটা কি? সো দ্যাট ইজ মেথড ওভারলোডিং। ওকে, এখন আমরা কি কোনো ওভারলোডেড মেথড লাইব্রেরি ক্লাস থেকে ইউজ করেছি বলে মনে হয় আপনাদের? না, করি নাই। আমরা ইউজ করেছি গেট টেক্সট অ্যান্ড সেট টেক্সট। তাইলে আপনি যদি এখন একটা যে কোনো একটা লাইব্রেরি ক্লাসে ঢুকে দেখেন, তাহলে ধরেন টেক্সট ফিল্ড ক্লাস, ওকে, তাহলে আমরা যদি ওরাকেলের ডকুমেন্টেশনে যাই, ওরাকেল হলো জাভার অফিসিয়াল মালিক। এই যে ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, মেথড সামারি। তাহলে মেথড সামারিতে যদি যান, এগুলো সব মেথডের নাম, ওকে। তাহলে আপনি যদি বলেন যে গেট টেক্সট, বা আরো এইভাবে দেখা যেতে পারে, ধরেন এখানে যদি আমি এখন একটা, এখানে আমার একটা টেক্সট ফিল্ড আছে নাকি কি আছে কন্ট্রোলারে, লেভেল আছে, তাই না? লেভেল আছে না? এই যে লেভেল। তাহলে আপনি যদি লেভেল ক্লাসের কোড দেখেন, এই যে এটা হচ্ছে লেভেল ক্লাসের কোড। তাহলে এখানে যদি আপনি বলেন যে সেট টেক্সট, তাহলে আপনি এই যে দেখেন কনস্ট্রাক্টরের কয়টা ভার্সন আছে এখানে? হাউ মেনি কনস্ট্রাক্টরস আর দেয়ার? 3, 0 প্যারামিটার, 1 প্যারামিটার, 2 প্যারামিটার। দেখতে পাচ্ছেন? দেখা যায় নাকি যায় না? এই যে এটা 1 প্যারামিটার কনস্ট্রাক্টর, এক লাইনের কোড। এটা 2 প্যারামিটার কনস্ট্রাক্টর। এটা কনস্ট্রাক্টরের কোড বুঝতে চায় না এখন, কারণ এগুলো এখন বুঝবেন না, বাট জাস্ট দেখাচ্ছি যে এখানে কনস্ট্রাক্টরকে 3বার ওভারলোড করা আছে। ওকে, আমি যদি এখানে গিয়ে আমার কোডেই যদি বলি যে লেভেলটার নাম কি ছিল, ওয়েলকাম টেক্সট, ওয়েলকাম টেক্সট যদি আমি এখন বলি ডট সেট ওয়েলকাম টেক্সট ডট, এখানে সেট টেক্সট ওভারলোড করা নাই, ঠিক আছে? কিন্তু আমি যদি গেট দেই, তাহলে এই যে এখানে আমরা ওভারলোডেড মেথড এটাতে পাচ্ছি না, কিন্তু অনেক জায়গাতে আপনি পাবেন। এই যেমন গেট, এটা গেট লেআউট এক্স, গেট লেআউট আলাদা মেথড।
আমরা অ্যারিথমেটিক অপারেশন যে আরো নোট ছিল না, বাটন ছিল, তো ওগুলোতে গিয়ে দেখলে আমরা দেখবো যে ওভারলোডেড মেথড আছে। হুম। লেভেলের যেহেতু লিমিটেড ফাংশনালিটি, এই জন্য ওভারলোড করা হয় নাই, কিন্তু অনেক লাইব্রেরি ক্লাসে আমরা দেখবো যে মেথড ওভারলোড করা আছে। আর আপনার মডেল ক্লাসও আপনি ওভারলোড করবেন, তার রিয়েল এক্সাম্পল আমরা সিটিজেনেই একটা খুঁজে বের করলাম, এরকম আপনি আপনার ইউজ কেস অনুযায়ী পাবেন ফ্লেক্সিবিলিটি দেওয়ার জন্য। তাহলে ওভারলোডিং বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আসেন মেথড ট্রেনিং। হোয়াট ডু ইউ মিন বাই মেথড ট্রেনিং? মেথড ট্রেন করা, এটার বাংলা কি? সিকলে মেথড কলগুলোকে সিকলের মাধ্যমে বেঁধে রাখা, তার মানে একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন ধরেন আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, কত নাম্বার, কত নাম্বার? 13। বসুন। এখন আসলেন কেন? না আসলেই তো ভালো ছিল শেষের পথে। আচ্ছা, আপনার নামটা কি বলেন? হ্যাঁ, সাদমান। সাদমান, ধরেন আপনি আইবি থেকে গ্রাজুয়েশন করার আপনার প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি? বাইরে ট্রাই করতে চান, ওকে। তাহলে সাদমান ধরেন সুইডেনে তার অ্যাডমিশন হয়ে গেছে উইথ স্কলারশিপ। সাদমান খুব খুশি। এখন সাদমানের ঘনিষ্ঠ বন্ধু কে আছে এখানে? ওই যে আরেকজন সহ সাদমান একটা পার্টি দিচ্ছে বাসায়। তাহলে সাদমান ইজ গিভিং এ বিগ পার্টি বিফোর ফ্লাইং অফ টু সুইডেন। আর আপনার ছোট ভাই আছে বাসায়, কি নাম? আপনার ভাইয়ের নাম সামি, সামিন। আর আপনি? সাকিব। ওকে, তাহলে সাকিব সুইডেন চলে যাচ্ছে, এই জন্য সাকিব তার বন্ধুদের নিয়ে একটা গেট টুগেদার করতে চায় যাওয়ার আগে। আর সামিন হচ্ছে সাকিবের ছোট ভাই। এখন এই ধরেন হিউম্যান, এইখানে যদি আপনি বা ধরেন আপনি হোম হোম হাউসমেট একটা ক্লাস। এখন এই হাউসমেট ক্লাসের একটা মেথড হলো পাবলিক ভয়েড বাই ফুড। ওকে, তাহলে একজন হাউসমেট এই দোকানে গিয়ে ফুড কিনতে পারে। আচ্ছা, একজন হাউসমেট চাইলে ফুড সার্ভও করতে পারে, ধরেন সার্ভ ফুড। একজন হাউসমেট চাইলে রুম ক্লিন করতে পারে, পারে না? যেহেতু হাউসমেট, তাহলে ক্লিন রুম। তাহলে আমি কি বোঝাইতে পারতেছি? একজন হাউসমেট বাসায় গেস্ট আসলে গ্রিট করতে পারে, পারে কিনা? তাহলে গ্রিট গেস্ট। এখন এটা হলো হাউসমেট ক্লাস। এখন ধরেন আপনার সাম ক্লাস, এখানে একটা মেথড আছে প্রপার্টি।
এখন এই সাম ক্লাসের বা এটাও ধরেন হাউসমেটই, ঠিক আছে, বা ধরেন এটা ধরেন আপনি স্টুডেন্ট ধরেন, ওকে, বা ধরেন ফ্রেন্ড। Now friend, as a friend object you can throw party. তাইলে এখন এই থ্রো পার্টি মেথডের এই ক্লায়েন্ট হবে সাকিব, আর সাকিব হাউসমেট সাদমানকে সামিনকে এখানে ইউজ করবে। তাহলে হাউসমেট সামিন ইকুয়াল টু নিউ হাউসমেট। তা আপনি এখানে ডাটা দিয়ে দিলেন, হয়ে গেল, বা আগে থেকে অবজেক্টটা ছিল ডাটাবেস থেকে বের করে নিয়ে আসছেন, ওকে। এখন আপনি সামিন স্পেলিং ঠিক আছে, SAMIN। এখন আপনি বলতেছেন যে সামিন ভাইয়া একটু তুমি খাবার কিনে, আমি তো গোছ গাছ নিয়ে ব্যস্ত, কাগজপত্র রেডি করতেছে, এমবেসিতে দৌড়ে দিচ্ছে, আমার সময় নাই, তা আমার বন্ধুদের নিয়ে একটা পার্টি দিতে চাই, তুমি একটু হেল্প করো। আপনি বললেন যে সামিন ডট বাই ফুড। তো সামিনকে বললেন যে তুমি আগে ফুড কিনে নিয়ে আসবা, তারপরে ক্লিন রুম, তারপরে বলতেছেন সামিন ডট গ্রিট গেস্ট, অ্যান্ড ফাইনালি কি সার্ভ। তো এটা তো কোড, এখানে আপনি ইন্ডিভিজুয়ালি তাকে 4 বার বলছেন একটা কাজ করার জন্য, individual call. So all these 4 methods are called independently, but same client, Samin. তাইলে এটাকে যদি আপনি রিয়েল লাইফে রিলেট করতে চান, it will sound like this, যে Samin buy some food, and then Samin clean the room, and then Samin greet guest, and Samin serve food. তো সামিন বলবে যে তোমার কি হয়েছে, আর ইউ অন সাম ড্রাগ, why you are calling Samin 4 times? I am here. You can just ask me once and say Samin buy food, the clean room, greet my guest and serve food. Which one is logical? So in real world you don't do this. তাইলে আপনি কি একবারে তাকে বলবেন যে এই 4টা কাজ বাবা কর, হ্যাঁ তোরে পয়সা দেবো না, হ্যাঁ ওগুলো আমার ঠেকা পড়ছে, পয়সা দেবো না যা। তাইলে এই যে সামিন ডট বাই ফুড ডট ক্লিন রুম ডট গ্রিট গেস্ট ডট সার্ভ ফুড, তাইলে এখানে কি হইল, এখানে যেটা হইল মেথড কলস আর চেইনড। And this is more intuitive, more natural. Real world coding perspective. Question. বলেন। এখন আপনি আমাকে বলেন, who is the client of buy food? Which method is called here? Buy food. And who is the client? And who is the caller? Third party. Okay. তাহলে এখানে client কি clear? Is it clear to the compiler who is the client while building the machine code from the source code? আপনার জাভা ফাইল হচ্ছে সোর্স কোড, এটাকে যখন বিল্ড করে তখন মেশিন কোড তৈরি হয়। তাহলে মেশিন কোড তৈরি হওয়ার সময় কম্পাইলার কি জানে কে ক্লায়েন্ট কে, নাকি জানে না? জানে, এক্সপ্লিসিটলি আপনি ক্লায়েন্ট বলেই দিচ্ছেন। তাহলে ফর ইচ অ্যান্ড এভরি কল কম্পাইলার নোজ হু ইজ দ্য ক্লায়েন্ট। নাও এর ক্ষেত্রে যদি বলেন, compiler can directly see that okay, Samin is the client of buy food.
হু ইজ দ্য ক্লায়েন্ট অফ ক্লিন রুম? কোথায় বলছেন? আপনি কি ডটের বামে সামিন লিখছেন? ডটের বামে থাকে ক্লায়েন্ট, ডটের বামে তো আপনি একটা মেথড কল করছেন। হ্যাঁ, সামিন কল করে ফেলেন নাই, বাই ফুডকে কল করেছেন। সামিন হচ্ছে ক্লায়েন্ট, অবজেক্টকে তো কল করা যায় না, কল করতে হয় মেথড। তাহলে আপনি এই ক্লিন রুমের বাম পাশে কি আছে? এখানে কি সামিন আছে? তাহলে ওর ইমিডিয়েট লেফটে অবজেক্ট নাই, ক্লায়েন্ট নাই, ইমিডিয়েট লেফটে আছে একটা মেথড কল। মেথড কল না, বামে কি আছে? বামে যেটা আছে সেটা একটা মেথড কল with its client. Whatever method is called at the left, naturally that also has a client. তাহলে এখানে সামিন হচ্ছে বাই ফুডের ক্লায়েন্ট, কিন্তু ক্লিন রুমের ক্লায়েন্ট কে? হু? এইখানে তো কোনো প্রবলেম নেই, গিভেন। বাট এখানে ক্লিন রুমের ক্লায়েন্ট কে? তাহলে আমরা যদি এরকম একটা সিনারিও বানাতে চাই আমাদের পুলিশ, বাংলাদেশ পুলিশের জন্য, বলেন তো কি হতে পারে? চেইন অফ মানে সিরিজ অফ মেথডস টু বি কল্ড। যেমন থ্রো পার্টি কমপ্লিট করতে হলে এই মেথডগুলো সিরিয়ালি এক্সিকিউট হইতে হবে, এরকম কিছু বলেন তো। তাহলে আমাদের এখানে কি আছে? আমরা যদি এখন এখানে দেখি, এই যে ইন্সপেক্টরে যদি যাই, ইন্সপেক্টরে কি ছিল? ইন্সপেক্টর মেথড কি ছিল? এটা কি? কন্ডাক্ট পুলিশ। তাহলে সে একটা সিরিজেন অবজেক্ট পাইছে না? এখন সেই সিরিজেন অবজেক্টের কতগুলো মেথডকে সে কল করবে? তার মানে সে প্রথমে, ফর এক্সাম্পল, সেন্ড নোটিফিকেশন টু দ্য সিটিজেন যে আমি আসতেছি। তারপরে কালেক্ট ইনফরমেশন ফ্রম সিটিজেন। ওকে, তাহলে এই দুইটা মেথড তাকে কল করতে হবে। কার জন্য? এই যে প্যারামিটার সি। তাহলে সে যে পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের জন্য করবে, এই ভেরিফিকেশন করার জন্য এই মেথডের কাজ হচ্ছে প্রথমে সে নোটিফিকেশন পাঠাবে। এখন এটা তো অ্যাপের মধ্যে হচ্ছে, তাহলে সে প্রথমে নোটিফিকেশন পাঠাবে, তারপরে সে ধরেন একটা ভিডিও কল করবে। ওকে, ইনিশিয়েট মিট লিঙ্ক। ওকে, তাহলে মিট লিঙ্কে আপনি তখন কিংবা মানে আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? তাহলে এখানে সে কি করবে? তাহলে প্রথমে সে ধরেন এইটার ক্লায়েন্টই যদি ক্লায়েন্ট হয়, তাহলে সে প্রথমে দিস ডট সেন্ড মিট লিঙ্ক টু সি, টু সিটিজেন। তারপরে দিস ডট ইনিশিয়েট গুগল মিট মিটিং, ইনিশিয়েট মিট গুগল মিট। ওকে, বা লঞ্চ গুগল মিট। তারপরে কি করবেন? তারপরে আপনি বলবেন যে কালেক্ট ডেটা, তারপরে বলবেন টার্মিনেট মিট লিঙ্ক, তারপর আপনি বলবেন যে আপডেট রিপোর্ট বা আপডেট ডেটাবেস। তাহলে আমি যদি এখন এখানে এটা করতে চাই, তাহলে সে কি করতে পারে? তাহলে সে যেটা করতে পারে, কতগুলো প্রাইভেট মেথড সেখানে ইউজ করতে পারে এইটার হেল্পার হিসাবে। তাহলে সে কি করতে পারে? প্রথমে সে বলতে পারে যে দিস ডট, মানে আমরা বলছি না যে দিস ইজ ক্যান বি দ্য ইমপ্লিসিট ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে দিস ডট, লেটস সে আমি এখানে কিছু প্রাইভেট মেথড বানাই ফেলি। প্রাইভেট ভয়েড, লেটস সে সেন্ড মিট লিঙ্ক, সেন্ড মিট লিঙ্ক। ওকে, কাকে মিট লিঙ্ক পাঠাবে? যাকে মিট লিঙ্ক পাঠাবে তার অবজেক্ট এখানে দিতে হবে ধরেন, ঠিক আছে? তাইলে সিটিজেন, ওকে, সাম সিটিজেন।
ওকে, কি হলো সিআইটিআই ও কি হবে এটা, কি লিখছিলাম আমরা সিআইটিআই, হ্যাঁ এটার বডি কই, এটা বডি তো বানাই নাই ওই জন্য। হুম, তারপরে ধরেন আমরা বলতেছি লঞ্চ মিট সেশন, ওকে, তাহলে প্রাইভেট ভয়েড লঞ্চ মিট সেশন, ওকে, তারপরে কালেক্ট গেট ডেটা ফ্রম ক্যাপচার ডেটা ফ্রম চ্যাট বক্স, ধরেন সে চ্যাট বক্সে ডাটা দিচ্ছে, ওকে, তাইলে get string from meet chat box, তো ধরেন এই তিনটা মেথড ওয়ান আফটার অ্যানাদার কল করতে হবে টু কমপ্লিট দ্য ভ্যালিডিকেশন, ঠিক আছে। আচ্ছা, তো সে হয়তো বলবে যে আপনার বাসাটা একটু দেখান ভিডিওতে গুগল মিটে, হ্যাঁ, তারপরে হয়তো সে প্রথমে এখানে বলবে যে আপনাকে এই লিঙ্ক দেওয়া হয়েছে, এটা তার মোবাইল নোটিফিকেশনে যাবে, সেই কোডগুলো এখানে থাকবে, টাইম দেওয়া থাকবে, তারপর আপনি ওই টাইমে লঞ্চ করবেন, তো সে কানেক্ট হবে, তারপর আপনি তার কাছ থেকে জিজ্ঞেস করবেন, সেগুলোর অ্যান্সার সে দিবে চ্যাট বক্সে, তাহলে সেই তথ্যগুলো আপনি ভিডিওতেও দেখতে চাইতে পারেন, আপনার বাড়িটা একটু দেখান বিল্ডিং এর সামনে গিয়ে, তো দেখালো, তো তখন আপনি ওই ওই এবং চ্যাট বক্সে সে কিছু ইনপুট দিল, আপনার কোশ্চেন অ্যান্সার, এগুলো আপনি কালেক্ট করলেন যে গেট স্ট্রিং ফ্রম মিট চ্যাট বক্স, তাহলে তিনটা আপনি ওয়ান আফটার অ্যানাদার কল করবেন, তো তিনটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি কল করতে পারেন, চেইনও করতে পারেন। এখন এখানে চেইন করাটা যুক্তিযুক্ত কেন, চেইনে আপনি সিকোয়েন্সটা মানে একটার পরে আর একটা ক্যাসকেড হিসাবে আসবে, যে ওয়ান উইল ট্রিগার দ্য নেক্সট, দ্য সেকেন্ড উইল ট্রিগার দ্য থার্ড, দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ চেইনিং। তাইলে আপনি মিট লিঙ্ক না পাঠাইয়া লঞ্চ মিট সেশন কইরা তো লাভ নাই। লজিক্যালি সেটা কম্পাইলার আপনার কিছু বলবে না, আপনাকে সেটা লজিক্যালি এনশিওর করতে হবে যে সিকোয়েন্স ইজ কারেক্ট। প্রবলেম হবে কি হবে না ডিপেন্ডস আপনি মেথডগুলো কিভাবে সাজাইছেন, সেটা আমরা এখন দেখব, ওকে। তাহলে এই তিনটা মেথডকে কিন্তু ভদ্রলোক ইন্ডিপেন্ডেন্টলি কল করতে পারতো, যে দিস ডট মানে এইটার যে পুলিশ ইন্সপেক্টর সেই এটার ক্লায়েন্ট, তাহলে করলো, তারপরে সেন্ট মিটলিং এর প্যারামিটার একটা সিটিজেন দিয়ে রাখছে, এই জন্য সে সিটিজেন চাচ্ছে। আর আপাতত আমরা কিছু না দিয়েই করি, মানে তাহলে আবার ওখানেও দিতে হবে, ওকে, কিন্তু দেওয়াটাই লজিক্যাল, তাহলে দিয়েই দিই, ওকে। তাহলে এখানে তো আপনাকে কল করতে হবে, আপনি রিসিভ করতেন সি, ওকেই দিয়ে দেন, এখানে তো সি আছেই, যে লোকাল টু দ্য মেথড, অলরেডি এটা মেথডের মধ্যে অ্যাভেলেবল, তাহলে এখানে আপনি দিতেই পারেন প্যারামিটার হিসেবে। তারপর আপনি বলছেন কি দিস ডট লঞ্চ মিট সেশন, ওকে, দেন দিস ডট গেট, ওকে, স্ট্রিং ফ্রম মিট চ্যাট বক্স। এখানে কিন্তু কোনো চেইন হয় নাই, নো চেইন, ওকে, নো মেথড কল চেইন। কিন্তু আমরা যদি এখন চেইন করতে চাই, তাহলে আমরা কি করতে পারি, তাইলে আমরা কি করতে পারি, তাইলে আমরা এখন যেটা বলতে পারি, হ্যাঁ, তাহলে আমরা এখন যদি চেইন করতে চাই, তাহলে আমরা ডট লঞ্চ মিট সেশন ডট, এখন ওই যে আপনাকে আমি যেটা কথাটা বলছিলাম
যে লঞ্চ মিড সেশনের ক্লায়েন্টকে কম্পাইলার জানে না, ওই জন্য সে লাল দিয়ে ধরে ফেলছে। আপনাকে ইন্টেলিজেন্টে আসার আগে এখানে জিজ্ঞেস করছিলাম যে ক্লিন রুমের ক্লায়েন্টকে, কিছু তো বলা নাই। কেন? আপনি কি বলছেন যে ক্লিন রুমের ক্লায়েন্ট সাকিব সামিন? আপনি কি কোথাও ইনস্ট্রাকশন দিছেন? আপনি বলছেন বাই ফুডের ক্লায়েন্ট সামিন, এটা আপনি বলছেন। এখন এই বাই ফুড যখন শেষ হবে তখন ক্লিন রুম উইল বি ইনিশিয়েটেড, কিন্তু তার ক্লায়েন্টকে বলছেন না বলেননি? তাহলে ক্লায়েন্টটা আসলে যেটা হবে, বাই ফুড যেটা রিটার্ন করবে দ্যাট উইল বিকাম দ্য ক্লায়েন্ট। কারণ এক্সিকিউশন শেষ হওয়ার পরে যা পড়ে থাকবে সেটা হলো রিটার্ন ভ্যালু। Buy food, when the buy food execution will be completed, what will left over is the return value. So that return value will be the client to initiate the next call of the chain. তাহলে আপনার এখানে এই সেন্ড মিট লিঙ্কের ক্লায়েন্টকে, মানে একটা ইন্সপেক্টর অবজেক্ট, কারণ এটা ইন্সপেক্টর ক্লাসের মেথড, এই যে কন্ডাক্ট পুলিশ ভেরিফিকেশন, এইটা ক্লায়েন্ট একটা ইন্সপেক্টর অবজেক্ট, তাহলে এটা একটা ইন্সপেক্টর অবজেক্ট। এখন এই মেথড কি রিটার্ন করে? ভয়েড। তাহলে আপনি এখানে এই মেথডটা যখন এক্সিকিউট করে ফেললো, এখানে 50 লাইন যাই থাকুক, এই মেথডটা যখন এক্সিকিউট করে ফেললো তখন এই পড়ে থাকলো কি ভয়েড। তাহলে ভয়েড ডট লঞ্চ মিড সেশন, হাউ ইজ ইট পসিবল? তো তার মানে আপনি যখন ইন্ডিভিজুয়ালি কল করবেন, প্রথম কলের কোনো দায়িত্ব নাই সেকেন্ড কলকে ইনিশিয়েট করার। এটা ন্যাচারাল ফ্লো অফ এক্সিকিউশন অনুযায়ী কল হবে। কিন্তু আপনি যখন চেইন করবেন, প্রিভিয়াস কল হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু ইনিশিয়েট দ্য সেকেন্ড কল বাই সাপ্লাইং ক্লায়েন্ট ফর দ্য সেকেন্ড কল বা নেক্সট কল। So first call will have the explicit client by the programmer. First call will supply the client for the second call. Second call will supply the client for the third call. Third call will supply the client for the fourth call, and so on. How it will supply? By returning the object which is supposed to be the client for the next call. তাইলে আমার এই লঞ্চ মিড সেশনের ক্লায়েন্ট কে হওয়া উচিত? হু শুড বি দ্য ক্লায়েন্ট? এখন তো ভয়েড পাচ্ছি, এই জন্য কম্পাইলার ঘাড়ের মধ্যে ধরছে, বাট হু শুড বি দ্য ক্লায়েন্ট অ্যাকচুয়ালি? লজিক্যালি আপনি যদি চিন্তা করেন, একজন ইন্সপেক্টর শুড বি দ্য ক্লায়েন্ট। তাইলে এটা রিটার্ন টাইপ কি হবে? ভয়েড হবে না নন ভয়েড হবে? তাহলে সেটা কি হবে? ইন্টিজার হবে না স্ট্রিং হবে না ডাবল? কেন? স্ট্রিং হলে তো এটার ক্লায়েন্ট হয়ে যাবে স্ট্রিং। এটার ক্লায়েন্ট কি স্ট্রিং হওয়া উচিত না ইন্সপেক্টর হওয়া উচিত? স্ট্রিং অবজেক্ট ক্লায়েন্ট হওয়া উচিত না ইন্সপেক্টর অবজেক্ট ক্লায়েন্ট হবে? তাহলে রিটার্ন টাইপ কি হবে? ইন্সপেক্টর। হ্যাঁ, তাহলে বুঝা বলেন। তো যখনই আপনি রিটার্ন টাইপ বলছেন নন ভয়েড, এখন তো আপনাকে রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে, এই জন্য সে লাল ধরছে। তাহলে এখন আপনাকে রিটার্ন একটা ইন্সপেক্টর অবজেক্ট। এখন কি আপনি একটা নতুন ইন্সপেক্টর ক্রিয়েট করে রিটার্ন করবেন, নাকি সেম মিটিং যে করছে সেই? তাহলে কি রিটার্ন করবেন? আপনি এখানে বলবেন যে নিউ ইন্সপেক্টর, রিটার্ন নিউ ইন্সপেক্টর। এটা করলে কি হবে? নতুন একটা ইন্সপেক্টর তৈরি হয়ে সেটা রিটার্ন হবে। তো তাইলে মিটলিং সেন্ড করলাম আমি, আর ইনিশিয়েট করতেছে আরেকজন ইন্সপেক্টর, তাহলে হবে? তাহলে তো আপনি একটা সেপারেট ইন্সপেক্টর রিটার্ন করলেন, তাহলে কাকে রিটার্ন করতে হবে? এই সেন্ড মিটলিং এর যে ক্লায়েন্ট তাকেই। তাহলে রিটার্ন ইন্সপেক্টর তো টাইপ, রিটার্ন ইন্ট করা যায় না রিটার্ন এক্স?
আপনি কি রিটার্ন ইন্ট লিখতে পারবেন, না রিটার্ন এক্স লিখতে হবে? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? রিটার্ন ইন্সপেক্টর তো ইন্ট টাইপ। আপনাকে যদি আমি এখানে বলি যে একটা ফাংশন হলো যে পাবলিক ফর এক্সাম্পল ইন্ট সাম, এখানে আপনি প্যারামিটার দিচ্ছেন অপারেন্ড 1 কমা ইন্ট অপারেন্ড 2, তাহলে এই মেথড কি রিটার্ন করতে হবে? হ্যাঁ, একটা ইন্টিজার রিটার্ন করতে হবে, তাই না? তাহলে আমি কি এখানে বলতে পারবো যে রিটার্ন ইন্ট, এটা বলা যাবে? নাকি আমাকে এখানে একটা ভ্যালু রিটার্ন করতে হবে? তাই এন্ট কি কোনো ভ্যালু? এটা তো টাইপ। তাহলে আমাকে কি রিটার্ন করতে হবে? রিটার্ন সি অথবা ওপি1 প্লাস ওপি2। সেই যদি সি করেন তাহলে সি একটা আগে থেকে বানায় নিতে হবে, ইন্ট সি ইকুয়াল টু অপারেন্ড 1 প্লাস অপারেন্ড 2। তাইলে আপনার রিটার্ন টাইপ ইন্টিজার, কিন্তু রিটার্ন তো করতে হবে একটা ইন্টিজার। আপনি টাইপকে কিভাবে রিটার্ন করবেন? রিটার্ন টাইপ হচ্ছে ইন্ট, কিন্তু রিটার্ন তো করতে হবে একটা সি বা ওপি1 প্লাস ওপি2। বুঝেন নাই? তাহলে আপনার টাইপ যদি হয় ইন্সপেক্টর, তাহলে রিটার্ন করতে হবে একটা ইন্সপেক্টর ভেরিয়েবল অবজেক্ট, রিটার্ন ইন্সপেক্টর তো হবে না। তাহলে রিটার্ন স্টেটমেন্টে কি দিবেন? রিটার্ন তো নতুন একটা ইন্সপেক্টর হয়ে গেল, তাহলে তো এটা লজিক্যালি মিলতেছে না। সেন্ড লিঙ্কের যে ক্লায়েন্ট, সেই লঞ্চ মিটের ক্লায়েন্ট হবে। তাহলে রিটার্ন এইটা আমরা দিব না, কারণ এটা ইললজিক্যাল। এটা কম্পাইলার উইল অ্যাকসেপ্ট বাট ইললজিক্যাল। অ্যাকসেপ্ট বাট ইললজিক্যাল। তাহলে আমরা কি রিটার্ন করব? রিটার্ন এটার যে ক্লায়েন্ট, সেই তো আমি চাচ্ছি যে রিটার্ন হোক। তাহলে এটার ক্লায়েন্ট কে? কোন ইন্সপেক্টর? এটার যে ক্লায়েন্ট, কারণ এটার ক্লায়েন্টই তো আপনি আবার এখানে দিস ডট দিয়ে কল করছেন। এইটার ক্লায়েন্ট হিসাবে কাকে পাঠাইছেন? এইটার যে ক্লায়েন্ট তাকে পাঠাইছেন। তাহলে সেটাকেই তো আপনি আবার এখান থেকে ফেরত পাঠাতে পারেন দিস। তাহলে এই একই ইন্সপেক্টর তখন ফেরত আসবে এটার ক্লায়েন্ট হিসাবে। এটাও তখন আবার এটাকে ইনিশিয়েট করবে, তাহলে এটার দায়িত্ব, মহান দায়িত্ব আবার এটার ক্লায়েন্ট সাপ্লাই দেওয়া। তাহলে এটা রিটার্ন টাইপও হবে ইন্সপেক্টর। তাহলে এটাও তাহলে আপনার দিসকেই রিটার্ন করবে। লাস্টের তো ভয়েড রাখলেও অসুবিধা নাই, কারণ ওটার পরে আর কোনো কল চেইন করা হয় নাই। যেহেতু এরপরে আর কোনো কল নাই, ওর ভয়েড রিটার্ন দিলেও তো সমস্যা নেই, কিন্তু দিয়ে রাখলেও ক্ষতি নাই। তাহলে কি হবে? এইখানে হয়তো আপনি এরপরে কিছু চেঞ্জ করেন নাই, কিন্তু ভবিষ্যতে তো করতে পারেন। অন্য কেউ ইম্পোর্ট করে তো করতে পারে। তো সেই ক্ষেত্রে এটা দিয়ে রাখা ভালো। বুঝতে পারছি? তাইলে পরে দেখেন এখন আপনার এটার এরর চলে গেছে। তাহলে আমি যদি এখানে টেস্ট করার জন্য প্রিন্ট করি যে মিট লিঙ্ক ইজ সেন্ড, এটা তো কোনো রিয়েল কাজ না, জাস্ট টেস্ট করার জন্য যে কল হইলে প্রিন্ট হবে। মিট লিঙ্ক ইজ লঞ্চ, আর এখানে আমরা বলতে পারি মিট চ্যাট ডাটা ইজ কালেক্টেড। এরপরে আপনি এখানে গিয়ে বলবেন যে সিটিজেন ভেরিফিকেশন ইজ ডান। তাইলে সিটিজেন ভেরিফিকেশন অফ এনআইডি দিয়ে দিতে পারেন। কিভাবে দিবেন? সি ডট গেটার
গেট এনআইডি, বুঝতেছেন তো কিভাবে হচ্ছে? is completed and approved. আপনি তো আসলে ডাটাবেসে আপডেট গুলো করবেন, এটা জাস্ট আপনাকে ইম্প্যাক্ট বোঝানোর জন্য আমি জাস্ট প্রিন্ট করতেছি কিছু প্রিফিক্স টেক্সট। তাহলে সিটিজেন ভেরিফিকেশন অফ অমুক এনআইডি ইজ কমপ্লিটেড এন্ড অ্যাপ্রুভড। তা আমি তো সিটিজেন অবজেক্ট এখানে রিসিভ করছি, ওর মধ্যে এনআইডি আছে না, এবং ওই 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 সিটিজেনটাকেই তো আবার আমি পাঠাইছি মিট লিঙ্ক পাঠানোর জন্য, বা বরং আমি এখানে সিটিজেন না পাঠাই তার ইমেলটা পাঠাইতে পারি। তাহলে সি ডট গেট ইমেল, ইমেলেই যাবে, কই ইমেল, দ্যাট মেক মোর সেন্স। তাহলে এটার প্যারামিটার হবে একটা স্ট্রিং, কারণ ইমেল তো স্ট্রিং, সিটিজেন ইমেল। তো তখন এখানে অ্যাকচুয়াল কোড লিখতে হবে, অ্যাকচুয়াল কোড টু সেন্ড দ্য লিংক টু দিস ইমেল। হ্যাঁ, ইমেল স্ট্রিং না, সামথিং @ আছে, ডট আছে, তো ওটা কি ইন্টিজার হবে? কি হবে এটা? কেন ডেট অফ বার্থ কে কেন আপনি একটা ক্লাসের অবজেক্টে রাখছেন, স্ট্রিং এর অবজেক্টে না রেখে? স্ট্রিংও তো একটা অবজেক্ট, কিন্তু ওটাকে স্ট্রিং অবজেক্টে না রেখে স্ট্রিং ক্লাস প্রোভাইড ইউ মেথডস ফর টেক্সট ম্যানিপুলেশন। ডেট ক্লাস, লোকাল ডেট ক্লাস প্রোভাইডস ইউ মেথডস অফ ডেট ম্যানিপুলেশন, যে দুইটা ডেটের মধ্যে কয় দিন, এই ডেট থেকে এই ডেটের মধ্যে কয় মাস, এই ধরনের ডেট রিলেটেড ম্যানিপুলেশন আমরা করে থাকি, যে এই ডেটটা লিপ ইয়ারে পড়ছে কিনা, এই 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 মাসে কয় দিনের, বা এই ডেটটার বার কি, এটা কি সানডে না মানডে না টুইসডে। তাহলে এই ধরনের জিনিস আমরা চাইতে পারি না, তো স্ট্রিং ক্লাসের মেথড কি আপনাকে সেগুলো দিতে পারবে? এই জন্য আমরা ডেট ক্লাসের অবজেক্ট হিসেবে রাখি, কারণ ডেট অবজেক্ট, ডেট ক্লাস কামস উইথ ডেট রিলেটেড মেথডস, যেগুলো ডেট রিলেটেড প্রসেসিং এ আমরা ইউজ করতে পারি। স্ট্রিং এর মেথডে তো, স্ট্রিং এর মেথডে কনক্যাটিনেট লেন্থ, সাবস্ট্রিং আছে কি নাই, স্ট্রিং লেন্থ কত, স্ট্রিং রিভার্স করো, স্ট্রিং রিলেটেড, তো সেগুলোতে তো আমি ডেট রিলেটেড ম্যানিপুলেশন করতে পারবো না। ওই জন্য যেহেতু ডেট রিলেটেড ম্যানিপুলেশন ইজ ভেরি কমন থিং, যে আপনার বয়স কত, কত বছর, কত মাস, কত দিন, তাহলে আপনার ডেট অফ বার্থ যদি আমি ইনপুট দিয়ে দিই লোকাল ডেট, তাহলে লোকাল ডেট ক্লাসের মেথড সিস্টেম ডেট, সিস্টেম থেকে নিয়ে, আর আপনার আপনার যে লোকাল ডেট অবজেক্ট, আপনার যে ডিওবি কে সে তখন সিস্টেম ডেটের সাথে কম্পেয়ার করে বলে দিবে যে আপনার বয়স 22 বছর 2 মাস 13 দিন। এই স্ট্রিং ক্লাসের মেথড দিয়ে এটা পারবেন? দ্যাট ইজ ওয়াই। ওকে, তো তাহলে আমরা যদি এখন এটাকে টেস্ট করতে চাই, তাহলে ইন্সপেক্টর এখনো এরর আছে, সেই এররটা কোথায় বলেন? এই যে রেড দেখাচ্ছে, কোথায় এটা? এইখানে, এইখানে। তাইলে আমাকে কি পাঠাতে হবে? সি ডট গেট ইমেল, কই? ওকে, নাও দিস, তাহলে আর কোনো এরর নাই। এখন এটাকে আমরা টেস্ট করবো কোথায়? ইন্সপেক্টরের মেথডটা কল করতে হবে, কারণ দ্যাট ইজ দ্য পাবলিক মেথড। এগুলো আমি কিছুই কল করতে পারবো না, এগুলো এই যে কন্ডাক্ট পুলিশ ভেরিফিকেশন ও ইন্টারনালি ইউজ করবে অ্যাজ এ হেল্পার মেথড, বিকজ দিস আর প্রাইভেট মেথড। এই যে তিনটা মেথডকে আমরা চেঞ্জ করার জন্য রেডি করছি, তিনটাই প্রাইভেট মেথড। তার মানে এগুলো ইন্সপেক্টর ক্লাসের বাইরের কোনো ক্লাসের মেথড থেকে ইন্ডিভিজুয়ালি কল করা যাবে না। ইন্ডিভিজুয়ালি করেন আর চেঞ্জ করেন, কোনোভাবেই কল করা যাবে না। পাবলিক হলে করা যেত, কিন্তু আমরা তো এই মেথডগুলো বানাইছি ইন্সপেক্টরকে হেল্প করার জন্য। এই যে কন্ডাক্ট পুলিশ ভেরিফিকেশন, এইটাকে হেল্প করার জন্য ওগুলো বানানো হয়েছে। তো কাজে এইটাকে কল করতে হবে কোত্থেকে? ধরেন আপনি মেইন অ্যাপ্লিকেশন থেকে করবেন, তাহলে আপনার অলরেডি সিটিজেন আছে, কিন্তু আছে না? হ্যাঁ, তাইলে এখন আপনি এখানে বলেন
এই যে সিটিজেন নিয়েও করা আছে C2। হ্যাঁ, তাহলে আপনি যদি এখানে বলেন, এখানে আপনি আরো স্পেসিফিক্যালি বলতে পারেন ইন্সপেক্টর ক্লাসে গিয়ে যে মিটলিং সেন্ড টু, ওর ইমেলটা দিয়ে দেন। ইমেলটা কি, যে প্যারামিটার, তারপরে মিট লিঙ্ক ইজ লঞ্চ ফর, আচ্ছা ঠিক আছে, এটা লঞ্চটি দিয়ে রাখেন, এইটুকুই থাক, ঝামেলা গিয়ে লাভ নাই। ওকে, তাহলে পরে আমরা যদি এখন এটাকে রান করতে চাই, তাহলে আমার অলরেডি C1 C2 আছে। তাহলে ধরেন এখন C2 অ্যাপ্লাই করছে পাসপোর্ট অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। তাহলে আমি এখন ইন্সপেক্টর, তাহলে আমার একটা ইন্সপেক্টর অবজেক্ট লাগবে। ইন্সপেক্টর, ওকে, inspector1 equal to new inspector। অটো জেনারেট কোডে ক্লাসের নামটাই অবজেক্ট নাম হিসেবে ইউজ করে উইথ স্মল লেটার। ঠিক আছে, এখানে সমস্যা কি বলেন? ইম্পোর্ট, ইম্পোর্ট কি এখানে প্রবলেমটা কি, রেড কেন? ইউজার বুঝি নাই। ও বলতেছে ইন্সপেক্টর ওয়ার্ডটাতে ওর আপত্তি। তো ইন্সপেক্টর তো একটা টাইপ, এই টাইপটাতে ওর আপত্তি কেন? ও বলতেছে আমি ইন্সপেক্টর নামে কোনো ক্লাসকে চিনি না, ডেটা গুলো তো পরে, আমি টাইপটাই চিনি না। টাইপ থাক চিনলে না অবজেক্ট, অবজেক্ট হলে না তার ডাটা, আমি টাইপই চিনি না। কেন এই কথা বলতেছে? কেন ইম্পোর্ট করতে হবে বুঝাই বলেন। হ্যাঁ, ইটস এন এ ডিফারেন্ট প্যাকেজ। ফোল্ডার মানে আপনাকে বলতে হবে প্যাকেজ, ইটস এন এ ডিফারেন্ট প্যাকেজ। গুড, তাহলে এটা ইম্পোর্ট করতে হবে। তাহলে ও আমাকে নিজেই সাজেস্ট করছে বাবা ইম্পোর্ট কর, তো করলাম। এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট চলে আসছে। কোত্থেকে করছে সে, এই যে গ্রুপ ফোল্ডার ডট তার সাব ফোল্ডার ইউজার সেখানে আছে। তাহলে এই যে ইউজার প্যাকেজ থেকে সে ইম্পোর্ট করছে। ওকে, এখন কি করতে হবে, ইন্সপেক্টর ওয়ান ডট, ও এখন ভেরিফাই করবে পুলিশ ভেরিফিকেশন কোন সিটিজেনের জন্য, C2। শেষ। এখন কি বলবে যে C2 ইমেলে লিঙ্ক পাঠাইছি, তাহলে C2 ইমেল কি দিচ্ছেন আপনি এখানে, আবল তাবল একটা দিয়ে রাখছেন, ও আসিফ ডট জিমেল, তো বলবে যে C2 আসিফ ডট জিমেলে মিট লিঙ্ক পাঠানো হয়েছে। হ্যাঁ, ওর আইডি কি 1234, তারপরে শেষে গিয়ে বলবে যে 1234 এর পাসপোর্ট ভেরিফিকেশন কমপ্লিট। সো রান করি, সবই কনসোলে দেখাচ্ছে, যেহেতু আমরা কোনো এফএক্সএমএল এ এটা আপডেটটা দেখাচ্ছি না টেস্টিং এর জন্য। আচ্ছা, দেখাইলো না কেন? ওটা কি আমরা কল করছি? ও কি কোনো ইনপুট আছে? দেখি একটু তাহলে। আমরা মেইনে কি করলাম? ও আচ্ছা, মেইনে দিছি না, তাইলে লঞ্চ, লঞ্চের, হ্যাঁ ঠিক আছে, এখানে আমরা কি করলাম, C2 তারপরে ইন্সপেক্টর ওয়ান। আচ্ছা, তাহলে এই মেথডটা একটু দেখি, এখানে গিয়ে কি হচ্ছে, কন্ডাক্ট পুলিশ ভেরিফিকেশন। C2 কে আমরা টু স্ট্রিং শো করছি, হ্যাঁ এটা তো দেখাইছে তাই না, এটা দেখানো হয়েছে। ওকে, তারপরে এইটাও দেখাইছে। আচ্ছা, আরেকবার একটু দেখি।
আর একটা রান করে দেখি কি দাঁড়াচ্ছে। এটা তো C1 না C2, C2 না তো, এটা C1, তাহলে C2 টা আসতে হবে তাই না? ওকে, ওই যে পরে আসছে, ওই যে লঞ্চের পরে দিছি তো, ওই জন্য লঞ্চের আগে দিলে আগেই চলে আসতো। যাই হোক, দেখেন তাহলে এই যে C2 কি ছিল, এনআইডি 1234 আর ইমেল হচ্ছে আসিফ। তাহলে দেখেন, মিট লিঙ্ক ইজ সেন্ড টু asif@gmail.com, মিট লিঙ্ক ইজ লঞ্চড, মিট চ্যাটবক্স ডাটা ইজ কালেক্টেড। ও দুইবার করছি, এই জন্য দুইবার আসছে আর কি। ওকে, citizen verification of 1234 NID is completed and approved. ওকে, তাহলে এটা বোঝা গেল যে মেথড চেইনিং। এখন আমরা যে মেথড চেইনিংটা করলাম, client for each call of the chain was same. Client for each call of the chain was same. তাহলে আমি যদি এখন আপনাকে এখানে বলি যে মেথড চেইনিং, এখানে দেখেন পসিবিলিটি আছে। ওকে, possible clients, client of previous and next call can be same instance, যেটা আমাদের ক্ষেত্রে হইল ইন্সপেক্টর 1, তিনটা কলেরই, তিনটা চেইনের যে তিনটা কল, তিনটারই ক্লায়েন্ট হচ্ছে ইন্সপেক্টর 1 ইন আওয়ার এক্সাম্পল। তাহলে কি সেম ক্লায়েন্ট না? কারণ ইন্সপেক্টর 1টাই দিস হয়ে যাচ্ছে মেথডের ভিতরে, ওগুলো ওইটাই আবার সবার ক্লায়েন্ট হচ্ছে, তাইলে এখানে সেম ক্লায়েন্ট। Client of previous and next call can be different instance of same class. That is also a possibility. Achha. Client of previous and next call can be different instances of different class. That is also a possibility. তাইলে আমি যদি এখন can you give example of them? ধরেন এটার একটা এক্সাম্পল আমরা দেখলাম যে দুইটা ক্লায়েন্টই সেম, এক্স্যাক্টলি সেম ইনস্ট্যান্স, একই ক্লাসের একটা ইনস্ট্যান্স, যেটা আমরা এখানে দেখলাম যে ইন্সপেক্টর 1 was the client for all three calls of the chain. Okay, can you give an example of possibility 2, যেখানে different instance of same class, ক্লাস একই কিন্তু ইনস্ট্যান্স আলাদা, মানে ক্লায়েন্টের অবজেক্ট আলাদা হবে? রিয়েল লাইফ এক্সাম্পল থেকে দিতে পারেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তাহলে ধরেন ম্যাট্রিক্স ক্লাস। ওকে, তো পাবলিক ক্লাস ম্যাট্রিক্স, এখানে আপনার একটা 2 ডাইমেনশনাল অ্যারে থাকবে ডাটা হিসাবে, ফিল্ড হিসাবে। তো ধরেন একটা ইন্টিজার 2D অ্যারে ভ্যালুস বা ভ্যালুস, আর মেথডস কি থাকতে পারে ম্যাট্রিক্স ক্লাসে? ফিল্ডস কি থাকতে, মেথডস কি থাকতে পারে বলেন তো? ম্যাট্রিক্স রিলেটেড অপারেশন, সেটা কি? শো ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অ্যাড ম্যাট্রিক্স, মাল্টিপ্লাই ম্যাট্রিক্সেস, তাই না? তাহলে পাবলিক ভয়েড শো ম্যাট্রিক্স। ওকে, তাহলে যে ক্লায়েন্ট তাকে সে শো করবে, ওই যে 2D আকারে ম্যাট্রিক্স যেভাবে শো হয়, ঠিক আছে? তাহলে ওটা শো হয়ে গেল। তারপর ধরেন ট্রান্সপোজ, তাহলে পাবলিক ভয়েড ট্রান্সপোজ, তাহলে ক্লায়েন্ট যদি M1 হয় ম্যাট্রিক্স 1, এটা যদি 3/4 হয়, ট্রান্সপোজ হলে এটা 4/3 হয়ে যাবে, বা 3/3 হলেও 3/3 থাকবে, কিন্তু রোর ভ্যালু গুলো কলামের ভ্যালু হয়ে যাবে, তাই না? আই জে এর এলিমেন্টটা জে আই এর এলিমেন্টে চলে যাবে, পজিশনে চলে যাবে। তাহলে লেটস সে ট্রান্সপোজ। আবার আর কি হতে পারে? অ্যাড,
তাহলে ধরেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অ্যাড এর ক্ষেত্রে কি লিখতে পারেন? অ্যাড এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অ্যাড ম্যাট্রিসেস। আচ্ছা, এখন আপনি বলেন যে যদি এটাকে আমরা একটা কলার মেথডে ইউজ করতে চাই, ধরেন সাম ক্লাস, এখানে ধরেন আপনার একটা মেথড আছে, ধরেন এখানে আপনি পাবলিক, ধরেন এখানে আপনি ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলেন, ম্যাট্রিক্স m1, m2, m3, ধরেন নিউই করে ফেললেন, m1 ইকুয়াল টু নিউ ম্যাট্রিক্স, তা আপনি বললেন যে 3/4 আপার ভ্যালু 100, তাহলে র্যান্ডমলি 3/4, ওই যে ভ্যালসের সাইজ হবে 3/4, এই কনস্ট্রাক্টর কি করবে? ভ্যালসের সাইজ ঠিক করবে প্রথম দুইটা দিয়ে, তারপরে এটা হচ্ছে আপার ভ্যালু ধরে র্যান্ডম ভ্যালু আপার ভ্যালু। তাহলে এটা একটা কনস্ট্রাক্টর। কিন্তু আপনি বললেন যে ধরেন 3/4 আপার ভ্যালু দিবেন, সে অ্যাকচুয়াল র্যান্ডম ভ্যালু গুলাই বসাবে, কোনো আপার বাউন্ড রাখবে না। তাহলে যে ম্যাট্রিক্সের কনস্ট্রাক্টরকে আপনি ওভারলোড করছেন। এখন আপনি যদি বলেন, এখানে যেটা মেথড থাকে যে পাবলিক ভয়েড সাম মেথড, ওকে, বা এই ম্যাট্রিক্স গুলো কিন্তু মেথডের লোকালও হইতে পারতো, ফ্রি না হয়ে এটাও হইতে পারতো, ইট ডিপেন্ডস। তাহলে এখন আপনি যদি কল করতে চান, তাহলে আপনি যদি বলেন যে m1 ডট শো ম্যাট্রিক্স, এই শো ম্যাট্রিক্স কার ভ্যালস কে দেখাবে? m1 এর ভ্যালস কে 2D ফরম্যাটে প্রিন্ট করবে, m1 ডট ভ্যালস, এই যে ভ্যালস একটা 2D অ্যারে, এটাকে সে প্রিন্ট করবে, করলো। এখন আমি যদি চেইন করি ডট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ডট শো ম্যাট্রিক্স, হ্যাঁ এটুকুই দিলাম, এটুকুই রাখেন আগে। তাইলে এখানে কি ঘটতেছে? আমি আগে m1 কে শো করতেছি, তারপরে হু বিকামস দ্য ক্লায়েন্ট অফ ট্রান্সপোজ, m1 কে ট্রান্সপোজ করতেছি, তারপরে আবার m1 কে শো করতেছি, তাহলে এখানে সেম ক্লায়েন্ট, তাই না? তাহলে m1 is the client for all three calls, for all three calls, রিটার্ন হবে ম্যাট্রিক্স আর রিটার্ন করতে হবে দিস। তাহলে এই কাজটা আপনাকে তিনটাতেই করতে হবে, দুইটাতে তো অ্যাটলিস্ট করতে হবে, তিনটাতেই করতে হবে। এখন কেন বলেন তো? চলে গেল কেন? না আসবে, হ্যাঁ শাটডাউন করে দিচ্ছেন মনে হয়, হ্যাঁ আগে করছেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাকে রিমাইন্ডার দিবেন, কিন্তু এখন দেখাই দিলে কি হতো, আপনার ফ্লোট হতো, আপনি সুন্দর বাসায় গিয়ে এটাকে আবার রিক্রিয়েট করতে পারতেন। না সানডে নিচ্ছি, সবসময় আগের ক্লাস পর্যন্ত। তবে ইন প্র্যাকটিস আমার 4টা সেকশনে কমন যতটুকু কভার হয় অতটুকুর উপরে আমি করার চেষ্টা করি, কিন্তু আপনি তো জানেন না যে কমন কতটুকু, তাহলে আপনার সেকশনে যা যা করানো হয়েছে সেগুলো বাকি সব সেকশনে যদি করানো হয়ে যায় তাহলে ওইটাই সিলেবাস। যাই নাই কি করবে, এই সমস্ত শর্টকাট আপনাকে গেইন করাবে না। কিপ দ্য কনসেপ্ট ক্লিয়ার, সিলেবাস ডাজন্ট ম্যাটার।
কোন সেকশনে? হ্যাঁ, ওইটা তো এই যে এখানেই আছে। এটা তো এই যে এখানেই আছে। হ্যাঁ, কি? এই যে ফাইলটাই তো, এই ফাইলটাতে তো দেখা যাচ্ছে কোন সেকশনে কতটুকু করানো হয়েছে। হ্যাঁ, এই ফাইলটা পাবেন কই? অবশ্যই করা আছে। তাহলে আপনি ক্লাসরুম ঘাটাঘাটি করেন নাই ঠিক মতো। ক্লাসরুম একটা ক্লাস কেন বানানো, ক্লাসরুম কেন মার্চ ক্লাসরুম বানানো হয়েছে, ইম্পর্টেন্ট লিঙ্কস গুলো থেকে দেখেন। স্ক্র্যাচ প্যাড দেওয়া হয় নাই, ওইটা দিব কিন্তু